জানালার কাঁচ ভেদ করে এক ফসলার চাঁদের শরীর প্রভা এসে পড়েছে প্রহরের মুখে। ছোট্ট একটা রেস্টুরেন্টের কোনার টেবিলের উত্তরমুখী হয়ে বসেছে প্রহর। হালকা হালকা শিরশির হিমেল বাতাস, তাই জানালা বন্ধ করে দেওয়া, কিন্তু কাঁচ গলিয়ে চন্দ্রকিরণ তার দ্রুতি ছড়াতে কার্পণ্য করে না। আর চাঁদের আলোয় যেন আরও মায়াময় লাগে প্রহরকে। বাচ্চা মানুষের মতো ফোরকে পেঁচিয়ে চাউমিন খাচ্ছে প্রহর। আজরাহান ওর সামনেই বসা, নিজের প্লেটে চামচ নিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। প্রহর ভ্রু ক্রুটি করে বিরস গলায় বলল, এভাবে বসে আছেন কেন? বাসায় যেতে হবে না? আজরাহান প্রত্যুত্তর করল না, ঠিক করে হেসে নিচের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। প্রহর ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেংসি কাটে। ডান পাশে তাকাতেই হকচকিয়ে ওঠে, ধরাম করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আজরাহান চাউমিন মুখে দিতেই প্রহরকে দাঁড়াতে দেখে চোখ তুলে উৎসুক গলায় বলল, কিরে দাঁড়ালি কেন? প্রহর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বসেন, আমি আসছি। দ্রুত গতিতে সেখান থেকে সরে বড় বড় পা ফেলে রেস্টুরেন্টের একদম সামনের দিকে বামে চলে যায়। সেখানে টেবিলে ওর বয়সী একটা মেয়ে আর ওর থেকে বছর চারেক বড় একটা ছেলে বসে আছে। প্রহর সেখানে গিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে চোখে লাভা নিয়ে রাগান্বিত স্বরে বলল, হিমি, তুই এখানে কি করছিস? মেয়েটি সচকিত হয়ে তাকায়, দ্বিধাগ্রস্ত হয়ে বলল, তুই এখানে? হ্যাঁ আমি। তুই এত রাতে এখানে কি করিস? আর সাথে এটা কি? পাশে থাকা ছেলেটি মাথা নিচু করে বসেছিল, কারণ প্রহর ভালো করেই ছেলেটিকে চেনে। প্রহর টেবিলে হাত রেখে একটু নিচু হয়ে ছেলেটির দিকে তাকিয়ে একরাশ বিস্মিত গলায় বলল, রিশাদ ভাইয়া আপনি? রিশাদ একটা বড় সড়র ফাঁকা ঢোক গিলে নেয়, কাতর নয়নে প্রহরের দিকে তাকায়, চোখ পিটপিট করতে থাকে। প্রহর আবারও সংঘব গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন ওর সাথে? আর হিমি, তুই এত রাতে রিশাদ ভাইয়ের সাথে কি করছিস? আজরাহান বিব্রত বোধ করে, এই মেয়ে আজ ওকে ডোবাবে। চেয়ার ছেড়ে সামনে এগিয়ে আসে, প্রহরকে বলে, কি হচ্ছে এখানে? প্রহর উদ্বেলিত গলায় বলল, দেখেন না রাহান ভাইয়া, হিমি রিশাদ ভাইয়ের সাথে কি করছে। আজরাহান ভ্রু কুচকে শান্ত কণ্ঠে সংশয় নিয়ে বলল, কি করছে মানে? প্রহর সমুচ্চল গলায় ঠোঁট বাঁকিয়ে বলল, কি করছে? আবার প্রেম করছে? হিমি কুটুস করে এক ঢোক গিলে নেয়। প্রহরকে হিমি ভালো করেই চেনে, এই মেয়ের কথায় বাধা নেই, যখন যা দেখবে তা নিয়ে সউচ্চলিত হয়ে বলবেই। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রহরের না আছে লোকের ভয়, না কথার। রিশাদ সেই যে মাথা নিচু করেছে আর উঠায়নি, ওর শুধু মনে হচ্ছে ধরনী দ্বিধা হও। আজরাহান সপ্রতিভ হয়ে তাকায় হিমির দিকে, শান্ত এবং গভীর গলায় বলল, এত রাতে এখানে কি করছো হিমি? আর এই ছেলেটাকে? হিমি আর প্রহর একই ক্লাসেই পড়ে। আজরাহান প্রায়ই ওদের প্রক্সি ক্লাস নেয়, তাই চিনতে বিলম্ব হয়নি। হিমি উদাস দৃষ্টি নিক্ষেপ করে আজরাহানের দিকে। আজরাহানের কথার সুতো ধরে প্রহর অবিচলভাবে বলল, আরে রিশাদ ভাইয়াকে চেনেন না? সে তো আমাদের স্কুলের সামনে যে ভয়েস কলেজটা আছে না, সেখানে পড়ে। রোজ স্কুল ছুটির পর দেখি গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আকাশ ভেঙে পড়ল যেন রিশাদের মাথায়। মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে এখনই ভো দৌড় লাগায়, কিন্তু সামনে তো বিশাল পাহাড়। আজরাহান দ্বিধান্বিত গলায় বলল, হিমি এবার তুমি কিছু বলবে? হিমি বেচারির বেহাল দশা, মনে হচ্ছে এক্ষুনি ফ্লোর ভেঙে তার ভেতরে ঢুকে যেতে। আহত কণ্ঠে বলল, আসলে ও আমার ভাই। হিমির কথা শেষ হতেই প্রলজ্জিত গলায় প্রহর বলল, মিথ্যে কেন বলছিস? রিশাদ ভাইয়াকে আমি চিনি না মনে হয়। আজরাহান গাঢ় দৃষ্টি রাখে প্রহরের দিকে, স্বাভাবিক গলায় বলে, আর একটা কথা বলবি না তুই, যা ওখানে গিয়ে বস। প্রহর চোখের কোণ ক্ষীণ করে ঠোঁট বাঁকায়, সবার দিকে চোখ ঘুরিয়ে একবার দেখে নিজের টেবিলে গিয়ে বসে। আজরাহান রিশাদের পাশে চেয়ারে বসে। হিমি আর রিশাদ এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান ওদের চোখের ইশারায় বসতে বলে। ধীর শান্ত গলায় আজরাহান বলল, দেখো হিমি, তুমি এখন অনেক ছোট। আমার ছোট বোনও তোমার থেকে অনেক বড়। তুমি আমার কাছে ওর মতোই, তাই স্যার নয়, একজন বড় ভাই হিসেবে তোমাকে বলছি। তোমাদের এই বয়সটাই এমন যে সব কিছু নতুন মনে হয়, আর নতুন জিনিসে মানুষের কৌতূহল জন্মালগ্ন থেকে। অনুসন্ধিৎসা মানুষের একটি জন্মগত গুণ। এই বয়সটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। আমরা যখন কাদামাটি দিয়ে কোনো জিনিস তৈরি করি, সেক্ষেত্রে মাটি যতক্ষণ নরম থাকে আমরা আমাদের ইচ্ছে মতো তার রূপ দিতে পারি। ঠিক তোমাদের এই বয়সটাও তেমন। এই বয়সে করা একটা ছোট্ট ভুলের মাসুল
আমাদের আগামী 24 বছরের জীবনকে বদলে দিতে পারে। তাই আমাদের ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর যেহেতু এই বয়সে আমরা নিজেরা সেই সিদ্ধান্ত নিতে পারি না, তাই আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের বাবা মা, তাদের অনুসরণ করতে হয়। তাদের করা আদেশ উপদেশ নিষেধ মেনে চলতে হয়। পৃথিবীতে এই দুজন মানুষই তো আছে যারা নিঃস্বার্থভাবে সারা জীবন আমাদের ভালো চায়। তার বিনিময় কি চায় বলো তো? শেষ বয়সে একটু সুখ, আর আমরাই দিতে পারি তা আমাদের কাজের মাধ্যমে। ভালোবাসা পাপ নয়, কিন্তু তার জন্য সঠিক সময় সঠিক মানুষের প্রয়োজন। আমাদের আগে সেই যোগ্যতা অর্জন করতে হবে, সময়টা বুঝতে হবে, আর তার জন্য আমাদের আগে নিজেকে গড়ে তুলতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, ভালো মন্দের তফাৎ বুঝতে হবে, নিজের ভালো পাগলও বুঝে। আর আমরা তো জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই আমাদের নিজের ভালো বুঝতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। হিমি অনেকটা নিরস গলায় বলল, সরি স্যার। ইটস ওকে, ভুল মানুষেরই হয়, তা দোষের নয়। কিন্তু ভুল থেকে যদি শিখতে না পারি তাহলে সেটা কিন্তু দোষের। বাসায় যাও, অনেক রাত হয়েছে। আজরাহান ওরা এক হাত রিশাদের ঘাড়ে রেখে বলল, ভয় পেও না, ভয় কি করতে হবে জয়। ওকে পৌঁছে দিও, আর লেখাপড়ায় মনোযোগ দাও। আল্লাহর উপর ভরসা রাখো। দ্য অলমাইটি নেভার ডিসঅ্যাপয়েন্টস এনিওয়ান। প্রেম ভালোবাসার জন্য অনেক সময় পাওয়া যাবে, তার আগে ভালোবাসার মানুষটার জন্য নিজেকে গড়ে তোলো। কিসের ভরসায় সে তোমাকে তার জীবনে জায়গা দিবে? শেষ সময় পারবে তো তার সঙ্গী হতে? হিমি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে হজম করছিল আজরাহানের কথা। কথা শেষ হলেই হালকা দম নেয় হিমি, সহজ কণ্ঠে বলে, একটা কথা বলবো স্যার। হুম। প্রহরের সাথে আপনার কি সম্পর্ক? আজরাহান একগাল হেসে বলল, তোমার সাথে তোমার রিশাদ ভাইয়ের যে সম্পর্ক। আজরাহান উঠে চলে যেতেই করুণ দৃষ্টিতে তাকায় হিমি রিশাদের দিকেই। আজরাহানের কথায় লাল হয়ে ওঠে গাল দুটো। আজরাহান চেয়ারে গিয়ে বসতেই প্রহর ঠোঁট বাঁকিয়ে চোখ আবদ্ধ করে নিজের খাওয়ায়। আজরাহান জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি সমস্যা তোর? আপনার কি সমস্যা? এইটুকু একটা মেয়ে আসছে প্রেম করতে। তাতে তোর কি? ওর কি প্রেম করার বয়স হয়েছে নাকি? আর আপনি জানেন না প্রেম করা হারাম? আজরাহান গভীর দৃষ্টিতে তাকায় প্রহরের দিকে। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে শান্ত এবং গাঢ় গলায় বলল, তাহলে আমাকে দিয়ে কেন পাপ করাচ্ছিস? কেন বিয়েতে সম্মতি দিস না তুই? প্রহর ওর এক চোখের ভ্রু উঁচিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আপনাকে কে মানা করেছে বিয়ে করতে? করেন বিয়ে। আপনার পেছনে তো মেয়েদের লাইন লেগে আছে, যে কোনো একজনকে করে নেন। আজরাহান কণ্ঠের গভীরতা বাড়িয়ে বলল, আমি তোর কথা বলেছি। সমস্যাটা কি আপনার? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছেন কেন আপনি? জানেন না বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ? আজরাহান চেয়ার থেকে পিঠ উঠিয়ে হাতের আঙ্গুলগুলো ভাঁজ করে একে অন্যের ভিতর রেখে টেবিলের ওপর রাখে। অধর কোণে হাসি টেনে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। মতবিরোধ থাকতে পারে, আর তুই 15+। আর তোকে বাচ্চা কোন দিক দিয়ে লাগে? ঠোঁটের আগে তো আগ্নেয়গিরি নিয়ে ঘুরিস। প্রহর আর চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনি কি আমাকে খেতে দিবেন? খা, খেয়ে দে যদি তোর একটু বুদ্ধি হয়। পিচঢালা রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, বিশাল থালার মতো আকাশের বুক চিরে উদীয়মান চন্দ্র ভানু রূপালী জ্যোৎস্নায় আশপাশ পূর্ণ আলোকিত করে রেখেছে। পথ একদম স্পষ্ট। আজরাহান আর প্রহর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ঘড়িতে প্রায় 11:15। আজরাহান ওর 2 হাতের ব্যাগগুলো প্রহরের হাতে দেয় আর বলে, এগুলো নিয়ে বাসায় যা। প্রহর ভ্রু কুঁচকে তীক্ষ্ণ গলায় বলল, কেন? আপনি যাবেন না? না। কোথায় যাবেন আপনি এখন? আজরাহান আচমকায় প্রহরের কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। প্রহরকে কিছু বলার সময় না দিয়ে টুপ করে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে নেয়। 2 হাত ব্যাগ ভর্তি বলে প্রহর ঠায় আজরাহানের বুকের সাথে মিশে আছে। চোখ মুখ কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরে প্রহর, বলে, এটা কি হলো? রিটার্ন পেমেন্ট। এই যে তোকে এত কিছু খাওয়ালাম আর কিনে দিলাম, তার রিটার্ন পেমেন্ট। তুই তো নিজে দিবি না, তাই আমি নিজেই নিয়ে নিলাম। এখন যা, বাসায় যা, আর মাকে বলবি আমি আজ রাতে ফিরবো না। ও আচ্ছা, তাই আমাকে ঘুষ দেওয়া হচ্ছে। কোথায় যাবেন আপনি? মার্শিয়াদের বাসায়। প্রহর উৎসুক গলায় বলল, কেন? কাজ আছে। তুই এত কথা কেন বলিস রে? একদম চুপ। 100 বার বলবো, আমার মুখ দিয়ে আমি বলবো কথা, তাতে আপনার কি? বেশি কথা বললে একদম। কি করবেন?
কামড়ে দিব তোকে। সরেন। আজরাহান ওর নাক ডুবিয়ে দেয় প্রহরের গলায়, সাথে নিজের অধরের শীতল স্পর্শ শুইয়ে দিতে থাকে। প্রহর দম আটকে স্থির হয়ে যায়। আজরাহান ওর গলা থেকে মুখ উঠিয়ে ঘাড়ে গুজে দেয়, দুই হাত দিয়ে নিজের সাথে আরো আড়ষ্ট করে প্রহরকে। ওর কানের কাছে নরম সুরে বলল, বাবাকে বলিস কাল তোকে স্কুলে দিয়ে আসতে, আর সাবধানে যাস। প্রহরকে ছেড়ে দাঁড়ায় আজরাহান, বলে, বাসায় যায় এখন। প্রহর প্রদীপ্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। কেন যেন ওর একদম যেতে ইচ্ছে করছে না। ওদের মাথার উপরে ঠিক বাম পাশে চাঁদ তাকিয়ে আছে, যেন ওদেরকেই দেখছে। টিপ টিপ তারা জ্বলছে, চাঁদের আলোয় আরো রহস্যময় মনে হচ্ছে আজরাহানের ঠোঁটের স্মিত হাসি। আজরাহান একটু ঝুঁকেই বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? মেরে ফেলবি নাকি আমাকে? আমি তো এমনিতেই মরে আছি তোর হৃদয়ের গহীনে। প্রহর চোখ নামায়, উল্টো ঘুরে বাড়ির দিকে পা বাড়ায়। কেন যেন প্রতিটি কদমের সাথে ওর পা সেখানে আটকে যায়। বেশ কিছু সময় পর বাড়ির গেইটে পৌঁছায় প্রহর। আজরাহান এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। গলার স্বর উঁচু করে বলল, রেড রোজ। প্রহর উচ্ছ্বসিত হয়ে পেছনে ফিরে তাকায়। চাঁদের আলোয় আজরাহানের ফর্সা মুখটা এখনো প্রহর স্পষ্ট দেখতে পাচ্ছে। আজরাহান একগাল হেসে উচ্ছ্বসিত গলায় বলল, জেল, জরিমানা, ফাঁসি যাই হোক, বিয়ে কিন্তু আমি তোকেই করছি, মনে রাখিস। আর সেইটা বাল্য বিবাহই। আর তুই যদি রাজি থাকিস তাহলে জেলেই করবো আমাদের ফুলসজ্জা, আমার কোনো সমস্যা নেই। প্রহর চোখের কোণ ক্ষীণ করে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটে। দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রহর। উজ্জ্বল আলোয় আকাশের দিকে মুখ তুলে তাকায় আজরাহান। বুক ফুলিয়ে একটা লম্বা শ্বাস নেয়। স্নিগ্ধ চাঁদের আলোয় আজকের রাতটা আরো স্নিগ্ধ মনে হচ্ছে আজরাহানের কাছে। বিশ্ব ব্রহ্মাণ্ড কত বিচিত্র। কোটি কোটি মাইল দূরের ওই চাঁদও কি অবিরত প্রক্রিয়ায় রোজ নিয়ম করে তার আলোয় পসরা নিয়ে বসে। অবলীলায় ছড়িয়ে পড়ে দ্রুতি। আজরাহান সোজা হয়ে দাঁড়ায়, অস্ফুটভাবে বলে, মাই ডিল হার্ট। কালো মেঘে ঢাকা প্রবল বর্ষার এক অন্ধকার রাতের পরে বৃষ্টি স্নাত ভোর প্রকৃতিতে যে নতুন ভোরের সূচনা নিয়ে আসে, ঠিক তেমনভাবে তোর জীবনের সকল অন্ধকার দূর করে আমি তোকে এক নতুন ভোর উপহার দিব। তোর জীবনের সকল গ্লানি, অবসাদ, কষ্টের অবসান ঘটাবো। তোর নতুন জীবনের সারথি হব। আজরাহান ঘুরে পথ চলতে থাকে ধিমি ধিমি পায়ে। কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায় তার ছায়া অন্ধকারে। ডোরবেল বাজাতেই দরজা খোলে কোহেলিকা। প্রহরকে একা দেখেই বিস্মিতভাবে তাকিয়ে বলল, তুই একা কেন? আজরাহান কোথায়? প্রহর শান্ত ও স্বাভাবিকভাবে বলল, রাহান ভাইয়া জান ভাইয়ার বাসায় গিয়েছে, আজ রাতে ফিরবে না। ও ও তাই এত নাটক করা করা তার। এই আজাইরা রাহান কখনো ঠিক হবে না। প্রহর ফিক করে হেসে দেয়। কোহিলা গাঢ় গলায় বলল, আর হাসতে হবে না তোকে। খেয়েছিস কিছু? প্রহর দুবার মাথা ঝাঁকিয়ে হাসিসুখ সম্মতি দেয়। তাহলে ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়। আচ্ছা। নিজের ঘরে গিয়ে ধপাস করে বিছানায় বসে প্রহর। মাথাটা ঝিমঝিম করছে। ক্লান্ত শ্রান্ত দেহে বিছানা এলিয়ে দিতেই ভার হয়ে আসে। প্রহরের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। আজ সারাদিন হওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। আজরাহানের বলা কথাগুলো এখনো প্রহরের কানে বাজতে থাকে। এক প্রশান্তিময় অনুভূতি হচ্ছে প্রহরের। আনমনে নিজের হাত আনে পেটের ওপর। অদ্ভুত অনুভূতি হচ্ছে, যা ব্যাখ্যাতীত, অবর্ণনীয়। সকালে ঘুম থেকে উঠে কোহেলিকা বেশ অশান্ত। ঘরময় পায়চারি করছে আর লাগাতার কল করে যাচ্ছে আজরাহানকে। ওই পাশ থেকে মিষ্টি কণ্ঠে একটা মেয়ে বারবার বলছে, সরি, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহপূর্বক একটু পরে আবার ডায়াল করুন, ধন্যবাদ। কোহেলিকার চোখ মুখে বিরক্তির ছাপ। সানায়া বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে। আজ এনজিওতে যাবে। সেখানে একটা নতুন মেয়েকে আনা হয়েছে গতকাল। মেয়েটাকে তারই আপন চাচাতো ভাই রেপ করেছিল, কিন্তু পরে অস্বীকার করে। মেয়েটার বাবা মা অনেক কষ্টে মেয়েটার বিয়ে দেয়, কিন্তু ওই যে কপালের লিখন যায় না খণ্ডন। বিয়ের প্রথম রাতেই স্বামী বুঝতে পারে মেয়ে ভার্জিন নয়, তাই পরদিনই তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাবা মাকে যখন সব জানানো হয়, তারা এবং আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশীরাও মেয়েটার দিকেই আঙ্গুল তোলে। বাধ্য হয়ে নিজের ঘরেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মরার চেষ্টা করে, কিন্তু তাও হয়নি। মেয়েদের নাকি কই মাছের প্রাণ। সতীত্বের পরীক্ষা শুধু মেয়েদেরকেই কেন দিতে হয়, ছেলেদের কেন নয়? কোহেলিকা চোখে মুখে চিন্তার রেখা। সানায়া উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে মা? কোহেলিকা হতাশ আর সংশয় মিশ্রিত গলায় বলল,
সে কখন থেকে আজরাহানকে কল করে যাচ্ছি, মোবাইলটা আনরিচেবল বলে যাচ্ছে। ছেলেটা কোথায় গিয়েছে কে জানে। প্রহর স্কুলের জন্য একদম রেডি। কাঁধে ব্যাগ চাপিয়ে ড্রয়িং রুমে এসে কোহিলিকাকে চিন্তিত দেখে স্বাভাবিক গলায় বলল, তুমি এত চিন্তা করো না, রাহান ভাইয়া ঠিক সময় চলে আসবে। কোহিলিকা নিশ্চল গলায় সানায়াকে বললেন। এই তুই জানকে কল করে দেখ তো ও কি বলে। সানায়া টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে নেয়। ফিকে গলায় বলে, লাভ নেই, জানকে আমি সকালেই কল করেছি, তার মোবাইলও বন্ধ। আশফিককে কল করে দেখ। কাকিমা বলল না আশফিক ভাইয়া তার বন্ধুর বিয়েতে লড়াইয়ে গিয়েছে ভাইয়ার বউ ভাতের আগের দিন, সে কি করে জানবে। কোহিলিকা একরাশ হতাশা নিয়ে কাউসে বসলেন। নিরস কণ্ঠে বললেন, এই ছেলেগুলোকে নিয়ে আর পারি না, কখন কোথায় কি করে কে জানে। এখন প্রহরকে স্কুলে নিয়ে যাবে কে। সারা রাত ঘুমাতে পারিনি তোর বাবা, বাতের ব্যথাটা বেড়েছে, একটু আগে চোখ মুদল। তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি প্রহরকে, তুমি বরং বাবাকে বলো ক্লাস শেষে ওকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। চল প্রহর। চলো। বিক্ষিপ্ত চিত্তে নদীর পাশে দাঁড়িয়ে আছে সানায়া। প্রহরকে স্কুলে নামিয়ে দিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায় এনজিওতে। মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায় সানায়া। মানুষ কি করে এত বিবেকহীন হতে পারে? একজনের করা ভুল অন্যকে দোষারোপ করা। অবশ্য আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নেহাত বোকামি। জীবন কোনো ফুলসজ্জা নয়, লড়াই করেই তাকে জিততে হয়। কিন্তু আপন মানুষগুলো যখন মুখ ফিরিয়ে নেয় তখন সব কিছুই অবাধ্য মনে হয়। কতটা বিতৃষ্ণা হলে একজন মানুষ নিজের হাতে নিজের প্রাণ নিতে উদ্যত হয়। আত্মহননকারী মরার জন্য আত্মহত্যা করে না, বরং বাঁচতে করে। কিন্তু আসলেই একে বাঁচা বলে? নদীর পাড়ে নিলিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়া। নদীর পানির ছলাৎ ছলাৎ ধ্বনির প্রতিটি শব্দ যেন তার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে দেখে গা গুলিয়ে ওঠে সানায়ার। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছে, এক অংশের সাথে অন্য অংশ কি ভয়ঙ্করভাবে লেপ্টে আছে। কি নিদারুণ যন্ত্রণা ভোগ করছে মেয়েটি। নদীর পাড়ের তীব্র হাওয়ায় সানায়ার অবাধ্য খোলা চুলগুলো ওর মুখের ওপর এসে পড়ছে। দুই হাত দিয়ে তা কানের পেছনে গুজে বুকে হাত ভাঁজ করে আবার ওই শান্ত নদীর দিকে তাকিয়ে থাকে। ওর পাশে এসে দাঁড়ায় তারাফ। সানায়া নিরস দৃষ্টি নিক্ষেপ করে তারাফের দিকে। স্নিগ্ধ শান্ত এক অভিব্যক্তি তার। তারাফের মনটা যেমন নীল আকাশের মতো স্বচ্ছ, ঠিক ওর চোখ দুটো গভীর মায়ায় ভরা। এই কয়েকদিনে তারাফকে ও অনেক কাছ থেকেই জেনেছে। এ এক অদ্ভুত সুন্দর মনের মানুষ তারাফ। নিজের সবটা উজাড় করে দিয়েছে শিরোহীন, রক্তের সম্পর্কবিহীন ওই নিপীড়িত নারীদের কল্যাণে। কখনো ভাই, কখনো বাবা, কখনো একজন সহযোগী হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তারাফ। অত্যন্ত অমায়িক ব্যবহার তারাফের, যে কোনো মানুষকে প্রথম দর্শনেই সম্মোহন করার ক্ষমতা রাখে। কিন্তু উপরিতলে একদম কঠিন ব্যক্তিত্ব, যে কেউ ইচ্ছে করলেই তার মনের গহীনে প্রবেশ করতে পারবে না। বাতাসের তীব্রতায় তারাফের চুলগুলো উড়ছে, শার্ট যেন ছিঁড়ে যাবে শরীর থেকে। বেখালিভাবে উড়ছে সানায়ার ওড়না, দুহাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারাফ কিছু একটা বলল, বাতাসের তীব্র আওয়াজে শোষ করে বইছে, তাই সানায়া তা শুনতে পায়নি। বাধ্য হয়ে তারাফ ঘুরে এসে সানায়ার সামনে দাঁড়ায়। সানায়া চোখ পিটপিট করে বার কয়েক তাকায়। তারাফ সানায়া অভিব্যক্তি বুঝতে পেরে ওর কানের কাছে মুখ নিয়ে হালকা উচ্চ স্বরে বলল, একটু ওই দিকটায় চলেন, এখানে বাতাসের বেগ বেশি। সানায়া যে এনজিওতে এসেছে, নদীটা তার পেছনেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নদী। তারাফের কথা মতো সানায়া একটু সরে আসে। নদী থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বাতাসের গড়পরতা অনেকটা কম এখানে। তারাফ স্মিত হাসে, ধীর গলায় বলে, মন খারাপ? তারাফের কথার কোনো জবাব না দিয়ে সানায়া পাল্টা প্রশ্ন করে, বিরস গলায় বলে, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তারাফ অধর প্রশস্ত করে নরম গলায় বলল। অবশ্যই। সানায়া একটা নিঃশব্দ নিঃশ্বাস ছাড়ে আর বলে, মানুষ কেন বাঁচছে? তারাফ চটজলদি সরস গলায় বলল, মৃত্যুর জন্য। সানায়া গাঢ় চাহনি নিবদ্ধ করে তারাফের হাস্যোজ্জ্বল মুখোশ ছবিতে। ছোট্ট করে একটা শীতল শ্বাস ফেলল সানায়া, প্রশ্নবিদ্ধ গলায় বলল, এটা কেমন কথা? তারাফ চোখে হাসে, বুকে দুহাত ভাঁজ করে নদীর ওপারে তাকায়। সূর্য প্রায় ও প্রান্তে পৌঁছে গেছে। লাল আভায়
রাঙিয়েছে পূর্বাদেশ। স্বাভাবিক গলায় বলল, পৃথিবীতে মানুষের জন্মই হয় মৃত্যুর জন্য। মানুষ জন্ম নিবে কিনা তার গ্যারান্টি নেই। অনেক নবজাতক জন্মের আগেই মায়ের গর্ভে তাদের অন্তিম শ্বাস নেয়। কিন্তু সে যদি একবার এই ধরের বুকে আসে, মৃত্যুর স্বাদ তাকে একদিন আস্বাদন করতেই হবে। হয়তো আজ, হয়তো কাল বা পরশু। আলটিমেট মৃত্যু তার আসল ঠিকানা। সানায়া জিজ্ঞাসু দৃষ্টি রাখে তারাপের দিকে। তারাপ এখনো তার অক্ষিযুগল নিবদ্ধ করে আছে সম্মুখ পানে। শান্ত গলায় সানায়া বলল, তাহলে কি ধরে নিব আমাদের জন্ম ব্যর্থ? বেঁচে থাকার কোনো মানে নেই? অবশ্যই আছে। মাদার তেরেসা, তিনিও তো মারা গিয়েছেন, কিন্তু আমরা আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। নেলসন ম্যান্ডেলা একটি অসাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও আজ একজন অসাধারণ মানুষ। সময় নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। দীর্ঘ 27 বছর কারাভোগ করেন তিনি, শুধুমাত্র বর্ণবাদী মনোভাব থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আল্লাহর সৃষ্টি সবাই সমান। গায়ের রং কখনো কারো মানদণ্ডের বিচারক হতে পারে না। 71-এর মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা। তার সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু আজীবন মানুষের হৃদয়ে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। মৃত্যু অমোঘ সত্য, নশ্বর শরীরের মুক্তি, কিন্তু কীর্তিমান সত্তা মৃত্যুর পরেও আজীবন বেঁচে থাকে। সানায়া ধ্যানের মতো শুনছিল তারাফের কথাগুলো। এক অদ্ভুত অভিব্যক্তির মানুষ তারাফ। তার বাচনভঙ্গিও প্রশংসার দাবিদার। সানায়া নদীর দিকে তাকায়। শীতল জলরাশি কুলকুল ধ্বনিতে প্রবাহিত হচ্ছে। সানায়ার কেন যেন মনে হলো এই মানুষটাকে সে আরও কয়েকটা প্রশ্ন করতে পারে। তার মনের অগোছালো প্রশ্নগুলো যা এতদিনে সে কাউকে করতে পারেনি। সানায়া মনের অভ্যন্তরেই হালকা হেসে ওঠে। তার মনে জাগ্রত প্রশ্নগুলো ভেবে ফিকে গলায় বলে, মানুষ কেন স্বপ্ন দেখে জানেন? তা কখনো পূরণ হওয়ার নয়, তবুও দেখে। মানুষ সত্যিই কি বোকা? তারা অধরকোণে হালকা হাসে, গাঢ় গলায় বলল, স্বপ্নই তো মানুষকে বাঁচতে শেখায়। আমি পাবো না তাই বলে হাত হাত রেখে বসে থাকলে তো হবে না। আমার স্বপ্নকে পূরণ করার নিম্নতম চেষ্টাও যদি করি, তাহলে তার পূর্ণতা না আসুক, বেঁচে থাকার মানে তো খুঁজে পাবো। স্বপ্ন না থাকলে বাঁচার ইচ্ছা হারিয়ে যায়। জীবন কি পাবো তার হিসেব করলে অহেতুক সময় নষ্ট হবে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটির কথা মনে হলো সানায়ার। বলল, মানুষ কত আজব প্রাণী, কত বিচিত্র তার অভিনয়। মানুষ বলে এক করে আরেক। মানুষ চেনা বড় দায়। কেন করে তারা অভিনয়? পৃথিবী এক মন্ত্রশালা, আমরা সবাই তার অভিনেতা। কেউ হিসাব হিরোর রোল প্লে করি তো, কেউ ভিলেন, আর ওই যে উপরে যিনি আছেন তিনি একমাত্র ডিরেক্টর। আমাদের তার আদেশেই চলতে হয়। এখন কথা হচ্ছে আমরা কোনটা বেছে নেব, হিরো নাকি ভিলেন? যার যেটা পছন্দ। সানায়া নিষ্প্রভ চোখ রাখে তারাফের চোখে। এক অদ্ভুত মায়া এই চোখে। তার কথায় সানায়ার মন ধীরে ধীরে বিগলিত হয়। মানুষ এতটা অমায়িক কি করে হতে পারে? সানায়া বিক্ষিপ্ত দৃষ্টি রাখে শান্ত নদীর অববাহিকায়। কেন যেন নদীটিকে তার আজ বড্ড আপন মনে হচ্ছে। নদী যেমন তার শান্ত শীতল জলে ধুইয়ে নেয় সকল জঞ্জাল, ঠিক তারও আজ তাই করতে ইচ্ছে করছে। পৃথিবী আজ ভীষণ অসুস্থ, কারণ পৃথিবীতে আজ অসুস্থ মানুষের পরিমাণ বেড়ে গিয়েছে। সানায়ার ইচ্ছে করছে ওই সকল অসুস্থ মানুষের সকল অসুস্থতা নদীর মতো করে ধুইয়ে দিতে। তারা অভিনিবেশ সহকারে অক্ষি নিপাত করে সানায়ার দিকে, আবার চোখ রাখে নদীর ওপাশটায়। শান্ত স্নিগ্ধ নদীর মধ্যে ধীরে ধীরে প্রলীন হচ্ছে অতৃষ্ণ সূর্য। আস্থা ভয় লালিমায় ছেয়েছে আকাশ। সন্ধ্যা নেমেছে পাটে। গোধূলি তার রংছটা ছড়িয়ে দিচ্ছে দিন রাত্রির এই সন্ধিক্ষণে। দূর থেকে ভেসে আসছে আজানের মিষ্টি সুর। আকাশ জুড়ে নীলচে আর লালচে আভার মিলন মেলা। তারা আবারও গাঢ় দৃষ্টিতে তাকায় সানায়ার দিকে। হালকা শীত পড়তে শুরু করেছে। হিম হিম বাতাস হালকা কাঁপন তুলছে শরীরে। সানায়া তার 2 হাত জড়িয়ে নেয়। অবাধ্য চুলগুলো আবারও কপাল জুড়ে এলোমেলো ভাবে খেলছে। সানায়া হাত দিয়ে তা সরায়। প্রগাঢ়ভাবে তারাপ দেখছে তার শ্যামবতীকে। গোধূলির মায়ায় যেন আরো মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে তারাপ তার শ্যামবতীর এই অদ্ভুত রূপে। তারাপ ওর হাত দিয়ে সানায়ার হাত ধরে। চকিতে সানায়া তার শীতল হাতে উষ্ণ ছোঁয়ার হাতের দিকে তাকায়। হাত থেকে অক্ষিপল্লব নাড়িয়ে আঁখি আবদ্ধ করে তারাফের মুখশ্রীতে। তারাপ কোনো কথা বলল না। চোখে হাসল সে।
সামনে তাকিয়ে পা বাড়ায় নদীর দিকে। সানায়া মন্ত্রমুগ্ধের মতো ওর পদযুগল অনুসরণ করতে লাগলো। নদীর কাছটায় এসে ঢালু জায়গাটায় আর একটু নিচে নামে তারাফ। ঢালু হওয়ায় কিঞ্চিত ইতস্তত বোধ করলো সানায়া। তারাফ তার পরিবর্তে এক মিষ্টি হাসি উপহার দিল সানায়াকে। এই লোকটার অধরে হাসি লেগেই থাকে, অদ্ভুত। তারাপ ওর হাতটা বাড়িয়ে দেয় সানায়ার দিকে। তারাপের হাত ধরে নিচে নামতে গেলে, পড়ে যেতে গেলে ওর হাতটা গভীর করে ধরে সানায়া। নির্ভীক হয়ে তারাপ তার অক্ষিযুগল নড়াচড়া করতে থাকে। দুই হাত দিয়ে সাবধানে সানায়াকে ঢালু জায়গাটার ওপর আনে। দুজন নিঃশব্দে বসে। তারাপ নিজের জুতো জোড়া খুলে পাশে রাখে। নদীর শীতল পানিতে ডুবিয়ে দেয় পা দুটো। এক হিম করা অনুভূতি। তারাপ একটু ঝুঁকে সানায়ার পায়ে হাত দেয়। হকচকিয়ে ওঠে সানায়া, সব্যস্ত গলায় বলে, কি করছেন কি? তারাপ ঘাড় ঘুরিয়ে উঁচু হয়ে বলল, ইটস ওকে। যার সর্বত্র সৌন্দর্য ছড়িয়ে তার হাতেই বাকি আর পায়েই বাকি। সানায়া গভীরভাবে তারাপের বলা কথাগুলো ভাবল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নদীর পানিতে পা ডুবাতেই শিরশির করে ওঠে সানায়ার গাত্রবরণ। দুপাশের মাটিতে শক্তভাবে হাত রেখে পা নাড়াতে থাকে। এক অদ্ভুত শব্দ হচ্ছে। সানায়ার মনে হলো তার শরীরে সমস্ত রোষ, ক্লেশ, জড়তা, আবদ্ধতা যেন নদীর পানি ধীরে ধীরে তার গর্ভে শুষে নিচ্ছে। নিজেকে বেশ ফুরফুরে লাগছে সানায়ার। হাস্যোজ্জ্বল চোখে ফিরে তাকায় তারাফের দিকে। সানায়া দেখে তারাফ গভীর মনোযোগে ওকে দেখে যাচ্ছে। সানায়ার চোখ পড়তেই নিজেকে সংবরণ করে তারাফ। মৃদু হেসে পা দুলাতে থাকে পানিতে। সূর্য ডুবে গিয়েছে অনেক আগেই। সন্ধ্যার শেষ রাতের শুরু হতে চলল। 2 দিন লাগাতার কল করেও আজরাহান, মার্শিয়াদ, আশফিক এদের কারো খোঁজ পাওয়া যায়নি। প্রথম দিন নিঃসংকোচ গেলেও তার পরের দিন কোহেলিকা উৎকণ্ঠার সাথে হাঁসফাঁস করতে থাকেন। সারাদিন কল করেও কোনো খোঁজ নেই। হঠাৎ করে শরীর খারাপ করে কোহেলিকার। মায়ের মন তো তাই কু ডাকা শুরু করে। 2 রাত নিদ্রাহীন কাটিয়েছেন কোহেলিকা। সানোয়ার আহমেদ যে চিন্তায় নয় তা না, কিন্তু তার নিজের ছেলের ওপর ভরসা আছে। আজ সকালে আজরাহান কল করে জানায় সে ফিরবে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন কোহেলিকা। দুশ্চিন্তায় তার নাভিশ্বাস উঠে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে প্রহর। ঘুমের ঘরেই গলার নিচটায় উষ্ণ হাওয়ার অস্তিত্ব টের পায়। সিলিংয়ের দিকে মুখ করেই শুয়েছিল প্রহর। হালকা শীত পড়ায় আচমকা অনুভূত হওয়া উষ্ণতায় বেশ লাগছে প্রহরের। কিন্তু অনেকের চেয়েও আক্ষিপুট উন্মোচিত করতে পারছে না প্রহর। নিজের পেটের ওপর কারো উষ্ণ ছোঁয়া তীব্র থেকে তীব্রভাবে অনুভব করছে সে। শিউরে ওঠে তার শরীর। ঝট করে অক্ষিপল্লব মেলতেই দেখে আজরাহান ওর গলার মুখ ডুবিয়ে এক হাত ওর জামার নিচে রেখে উন্মুক্ত পেটের ওপর বিচরণ করাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকিয়ে বিস্মিত গলায় বলল, রাহান ভাইয়া, আপনি? আজরাহান প্রহরের গলা থেকে মাথা উঠিয়ে ওর সোজাসুজি বালিশে রাখে। পেটের দিকে থেকে হাত এগিয়ে পিঠের দিকে নিয়ে প্রহরকে নিজের দিকে ফিরিয়ে নেয়। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে প্রগাঢ়ভাবে। বাইরে যাওয়ার সময় পর্দা জানালা আটকে দেওয়ায় ভেতরে কোনো আলো নেই। সন্ধ্যা ছাড়িয়েছে দিন অনেকক্ষণ। ঘুটঘুটে অন্ধকারে আজরাহানের বাদামি রঙের চোখ দুটো জলজল করছে। আজরাহানের নিঃশ্বাসের এক সমিষ্ট ঘ্রাণ প্রহরকে সম্মোহিত করে ফেলছে। আজরাহান শান্ত কণ্ঠে বলল, আমি। আপনি এইখানে কেন? ছোট মা ঘরে নেই। প্রহর পলক ফেলে স্বস্তির নিঃশ্বাস টানে জিজ্ঞাসু গলায় বলল, কোথায় গিয়েছে? ভাবিকে আনতে। আপনি কখন এসেছেন? বিকেলে। তুই চেঞ্জ না করে অবেলায় শুয়ে আছিস কেন? ঘুম পাচ্ছিল খুব, তাই। আজরাহান দুষ্টু স্বরে বলল, রাতে কি করিস তুই? এই 2 দিন তো আমিও ছিলাম না। প্রহর মনে মনে আওড়াতে থাকে, কি করে ঘুমাবে সে? এই মানুষটার কথা ভাবতে ভাবতেই তো ঘুম উড়ে যায় অচিনপুরে। 2 দিন একদম ভালো কাটেনি প্রহরের। সারাদিন আজরাহানকেই ভেবে চলছে সে। এখন সে তৃপ্ত। তার প্রাণ সঞ্চারক ফিরে এসেছে। সে নিঃশ্বাস নিতে পারছে। আজরাহান ফিসেল গলায় আবারও বলল, যা ঘুমানোর এখন ঘুমিয়ে নেয়। বিয়ের পর আর সেই সুযোগ পাবি না। প্রহর স্মিত হাসে। তারা একে অন্যের একদম কাছে। আজরাহানের প্রতিটি হৃদস্পন্দন শুনতে পায় প্রহর। আজরাহান প্রহরের পিঠে আরেকটু চেপে ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। প্রহরের বুকের ঢিপ ঢিপ ধ্বনি বাড়তে থাকে, কিন্তু কোনো বিরূপ প্রতিক্রিয়া সে করে না। প্রহর ওর এক হাত রাখে আজরাহানের গালে, শান্ত গলায় বলে, কোথায় গিয়েছিলেন আপনি? শ্বশুর বাড়ি। তাহলে একা এসেছেন কেন?
আপনার বউ আর বাচ্চাদের সাথে নিয়ে আসতেন। আমার বউ তো তুই, আর বাচ্চা তার প্রক্রিয়া চলছে। প্রহর কিছু বলার আগেই একটু ঝুঁকে এসে প্রহরের অধর সুধায় ডুব দেয় আজরাহান। প্রহর ওই দুই হাত দিয়ে আজরানের শার্ট খামছে ধরে, গভীর আল্লেশে শুষে নিতে থাকে একে অন্যের অধর সুধা। প্রহরের সমস্ত শরীর অনুরণিত হয়, একে অন্যের সাথে নিবিড়ভাবে আবদ্ধ থাকায় প্রহরের শরীরের প্রতিটি কম্পন আজরাহানের শিরা উপশিরায় ঝংকার তোলা শুরু করে। একে অন্যের মাঝে এতটাই মত্ত যে আজরাহান বেসামাল হয়ে পড়ে। প্রহরকে ছেড়েই চট করে উঠে বসে আজরাহান। প্রহর নিশ্চল হয়ে বিছানায় শুয়ে থাকে। আজরাহান হাত ধুয়ে বেডসাইড সুইচ অন করে। আলোকিত হয় অন্ধকারে ঢাকা রুদ্রদ্বার এর এই ঘর। প্রহর উঠে আজরাহানের পাশ ঘেঁষে বসে, দুই হাতের আজলে আজরাহানের মুখ নিয়ে নিজের দিকে ঘোরায়। নির্লিপ্তভাবে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলল,